রত্না দেবনাথের বাড়িতে দুটি চিঠি যায়, আর এটা মে মাসের ঘটনা। গত মে মাসে রত্না দেবনাথের বাড়িতে দুটি চিঠি যায় এবং যিনি চিঠিটি লিখেছেন আর চিঠিতে যে অভিযোগ করা হয়েছে, এই দুটোই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার। চিঠি যিনি লিখেছেন, দুটি চিঠি যিনি পাঠিয়েছেন, তিনি হচ্ছেন ফরেন্সিক পরীক্ষাগারের প্রাক্তন কর্মী। নর্মাল হসপিটালে থাকা কোনো নর্মাল ব্যক্তি নয় বা কোনো ডাক্তার নয়, ইনি হচ্ছেন ফরেন্সিক পরীক্ষাগারের প্রাক্তন কর্মী। এই পরিচয় দিয়ে তিনি অভয়ার মা বাবার বাড়িতে দুটি চিঠি পাঠিয়েছিলেন মে মাসে, গত মে মাসে, এবং সেই চিঠিতে মারাত্মক 3টি অভিযোগ করা হয়। এক, যে ভিসেরা স্যাম্পল পরিবর্তন করা হয়েছে। দ্বিতীয়, যে এটা সম্পূর্ণ প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমি লজ্জার সাথে জানাচ্ছি যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে পরিবর্তন করা হয়। আর 3, সেটা হচ্ছে SFL এর 3 আধিকারিক এই কাজে জড়িত রয়েছিল, অর্থাৎ স্টেট ফরেন্সিক ল্যাবরেটরির 3 আধিকারিক এই কাজে জড়িত ছিল এবং তাদের নামও সেই চিঠিতে জানানো হয়। কতটা মারাত্মক ব্যাপার এবং কতটা দুঃখজনক ব্যাপার যে রিপোর্টের উপর বেস করে একটা মামলা থাকে, মানে একটা মামলা চলে। এই ভিসেরা রিপোর্ট অত্যন্ত ইম্পর্টেন্ট একটা রিপোর্ট, এটা মারাত্মক ইম্পর্টেন্ট একটা রিপোর্ট। সেই স্যাম্পলকে নিয়ে ছেড়ছাড় করা হয়েছে। যদি CFSL স্যাম্পল, মানে ভাবুন একবার, যে ভিসেরার স্যাম্পলকে নিয়ে যদি ছেড়ছাড় করা হয়, তাহলে CFSL রিপোর্ট কি করে সঠিক আসবে? তার মানে তো পুরোটাই তছনছ করে দেওয়া হলো, পুরো মামলাটাই ঘেটে ঘ করে দেওয়া হলো। এমনই দাবি জানিয়েছেন যে এই দুটি চিঠির মাধ্যমে যে ফরেন্সিক পরীক্ষাগারের প্রাক্তন কর্মী এইরকম টাইপের দাবি জানিয়েছেন, যে দাবিটি জানার পরে 2 চিঠিকে নিয়ে শিয়ালদার আদালতে, বৃহস্পতিবার শিয়ালদার আদালতে জানিয়েছেন নির্যাতিতার মা বাবা, যেখানে এটা দাবি করা হয়েছে যে চিঠিটি যেন সঠিক তদন্ত হয় এবং সেই চিঠির কপি একটি CBI-কে এবং আরেকটি, যেটা আরজিকর মামলা তদন্ত করার জন্য SIT গঠন করা হয়েছে, তাদের হাতে দেওয়া হোক এবং এই চিঠির ওপর বেস করে যেন তদন্ত এগিয়ে যায়। কারণ এটা মারাত্মক অভিযোগ যে ভিসেরা স্যাম্পলকেই পরিবর্তন করে দেওয়া হয়েছে। এবার এই অভিযোগটা কেন অ্যাকিউরেট হতে পারে? তাহলে আমাদেরকে কিন্তু CBI স্ট্যাটাস রিপোর্ট দেখতে হবে। CBI স্ট্যাটাস রিপোর্টে যেখানে অলরেডি জানানো হয়েছিল যে 2024-এর 9 আগস্ট যখন আরজিকরের মর্গে ময়না তদন্ত হয় বডির, তখন ভিসেরা স্যাম্পলকে কালেক্ট করা হয়েছিল এবং সেটাকে হাইপার স্যাচুরেটেড সলিউশনে প্রিজার্ভ করে রাখা হয়েছিল। এই ভিসেরা স্যাম্পল অর্থাৎ হচ্ছে যে যখন কারোর মৃত্যু ঘটে যায়, তো সেই মৃত্যুটাকে নিশ্চিত করতে যে কী কারণে হয়েছে সেটা জানতে গেলে আমাদেরকে ভিসেরা স্যাম্পল কালেক্ট করতে হয় এবং তার মাধ্যমে যে রিপোর্টটি আসে সেটা খুব সহজেই আমি বলতে পারি যে বিদেশে উন্নত মানের টেকনোলজি থাকার জন্য 1.5 মাসের মধ্যে আসে, কিন্তু আমাদের দেশে সেটা মানে 5 থেকে 6 মাস সময় লেগে যায়। তো সেই রিপোর্ট এতটা ইম্পর্টেন্ট একটা রিপোর্ট যার মাধ্যমে আপনি জানতে পারবেন যে মৃত্যুটা ঠিক কোন কারণে হয়েছে। এবং সবথেকে মারাত্মক ব্যাপার হচ্ছে যে CBI স্ট্যাটাস রিপোর্টে বলা হয়েছিল যে 9 তারিখে যেটা নমুনা সংগ্রহ করা হয়েছে পোস্টমর্টম কমপ্লিট হওয়ার পর ভিসেরা স্যাম্পল যেটা কালেক্ট করা হয়েছে সেটা 13 তারিখে মানে 13 আগস্ট বেলগাছিয়ার পরীক্ষাগারে পাঠানো হয়েছিল এবং তারপর কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয়। 9 থেকে 13 তারিখ, 9 তারিখে স্যাম্পল কালেক্ট করা হয়েছে আর 13 তারিখে পাঠানো হয়েছিল বেলগাছিয়া পরীক্ষাগারে। তাহলে এই মাঝখানের 4 দিন কি করছিল স্যাম্পল? কেন এত লেট করা হয়েছে? কেন পাঠানো হচ্ছিল না? তো তার উত্তর সঠিকভাবে পুলিশ দিতে পারেনি। আমি আপনাদেরকে মনে করাতে চাই যে আজ থেকে ঠিক 1 বছর আগে যখন বর্তমান মুখ্যমন্ত্রী LOP ছিলেন, তখন তিনি দাবি করেছিলেন এবং ওপেন টুইট করে দাবি করেছিলেন, আজও মুখ্যমন্ত্রী হওয়ার পর ওনার এক একটা টুইট যতটা ভ্যালুয়েবল, তৎকালীন টাইমে LOP মানে বিরোধী দলনেতা হওয়ার সময় ওনার এক একটা টুইট ইম্পর্টেন্ট ছিল এবং যেখানে তিনি ওপেন দাবি করেছিলেন যে আমার বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে আমি সংগ্রহ করেছি যে এই নিম্নলিখিত তথ্যগুলি দিয়ে বলেছিলেন যে তদন্তের নামে মৃত ডাক্তারের ভিসেরা পরিবর্তন করা হয়েছে। এটা মারাত্মক অভিযোগ এবং সেই টাইমে বিনীত গোয়েলকে পর্যন্ত রাস্কেল বলেছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেছিলেন যে উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এই সমস্ত কাজ করেছেন এবং তারপর যখন মে মাসে নির্যাতিতার বাড়িতে 2টি চিঠি আসে এবং সেই চিঠি যিনি লিখেছেন তিনি নিজে একজন প্রাক্তন CFSL কর্মী এবং তিনি দাবি জানাচ্ছেন যে SFL অর্থাৎ স্টেট ফরেন্সিক ল্যাবরেটরির যে সমস্ত আধিকারিক রয়েছেন 3 জনের নাম দিয়ে বলেছেন যে ওনারাই পরিবর্তন করেছেন। তো আমি কেন বিশ্বাস করব না
যে প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন বিনীত গোয়েলের ফোন থেকে নির্যাতিতার বাবার সাথে কথা বলতে পারেন, তো বিনীত গোয়েলকে নির্দেশও দিতে পারেন। আর সেই তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সেই ভয়ঙ্কর দাপট, তিনি সেই দাপট কাজে লাগিয়ে 3 জন এসএফএলকে দিয়ে ভিজেরা স্যাম্পল পরিবর্তনও করে দিতে পারেন। এটা তো পুরোপুরি 100% ম্যাচ করে যাচ্ছে। কি করা হয় ভিজেরার স্যাম্পলের মাধ্যমে? এই যে কিডনি থাকে, বডির স্টমাক থাকে, ইন্টেস্টাইন থাকে, এগুলো এক একটা পার্টকে কেটে আমরা 100% কনফার্ম করি যে মৃত্যুটা ঠিক কোন কারণে হয়েছে। যদি স্যাম্পলই পরিবর্তন হয়ে যায় তাহলে আর রিপোর্ট কিসের? রিপোর্টের কোনো ভ্যালু থাকলো না। অর্থাৎ প্রাক্তন সরকার এবং প্রশাসনকে খুব ভালোভাবে কাজে লাগিয়ে জানতেন যে কোন জায়গায় হিট করলে বা কোন জায়গায় গন্ডগোল করলে পুরো তদন্তই ভেস্তে যাবে। তার জন্য আঘাত করেছিলেন, যেটা প্লেস অফ অকারেন্স ছিল সেই জায়গাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, বেসিন পর্যন্ত পরিবর্তন করে দেওয়া হয়। থার্ড, বাথরুমকে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। হঠাৎ করে বলা হয় যে রেনোভেশন করা হচ্ছে বাথরুমের, কারণ এগুলো হচ্ছে এক একটা জায়গা যেখান থেকে পুরো তদন্ত বেরিয়ে আসবে, মানে ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে বিভিন্ন জিনিস পাওয়া যাবে। সেমিনার হলে কিছু হয়নি, আর সেমিনার হল প্লেস অফ অকারেন্সই নয়। ফোর্থ, সেটা হচ্ছে যে ভিজেরা যে রিপোর্ট চার্জশিট পেশ হয়ে যাবার পরেও তদন্তকারী আধিকারিক জানিয়ে দেন যে আমরা সিএফএসএল রিপোর্টের জন্য অপেক্ষা করছি, এবং সেই রিপোর্টটি এলেই পুরোটা জলের মতো ক্লিয়ার হয়ে যায়। তো সেই ভিজেরা স্যাম্পলকে পরিবর্তন করা হয়ে গেল, এবং এটা সম্পূর্ণ হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ। অত্যন্ত লজ্জার সাথে বলতে হচ্ছে যে ওনার ভাইপো, এই যে নাম রয়েছে, এই যে কি নাম যেন, আমি তো ভুলেই যাচ্ছি ওনার নাম, এই যে আবেশ ব্যানার্জি উপস্থিতি এবং মমতা ব্যানার্জির অত্যন্ত অ্যাক্টিভ হয়ে যাওয়া, এবং তৎকালীন এলওপি শুভেন্দু অধিকারী তিনি নিজে জানিয়েছিলেন যে ভিজেরা পরিবর্তন হয়েছে, এবং এই পুরো ঘটনাটা যেভাবে চেপে যাওয়া হচ্ছিল, অন্ধকারের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছিল, এক লরি লোক এসে ভেঙে চুরে চলে যাচ্ছিল, তা পুরোটাই প্রমাণ করছিল যে এর মধ্যে অনেক বেশি গন্ডগোল রয়েছে। আর সেই রিপোর্টই আজকে দেখছেন। এ তো মারাত্মক ব্যাপার যে বৃহস্পতিবার দিনে এই চিঠি ওপেন করা হয়েছে, যে ফরেন্সিক পরীক্ষাগারের প্রাক্তন কর্মীর পরিচয় দিয়ে চিঠিতে দাবি করা হয়েছে যে ভিজেরা স্যাম্পল পরিবর্তন করা হয়েছে, বিকৃত করা হয়েছে। মারাত্মক অভিযোগ, মানে পুরো মামলায় ডিস্ট্রয় করে দেওয়ার মতো অভিযোগ করা হয়েছে। এবং আমরা অপেক্ষা করছি যে ফাইনালি এই বিষয়টাকে নিয়ে, অর্থাৎ দেখুন এই চিঠির বেসে তো তদন্ত হতে পারে না, দাবি জানানো হয়েছে যে চিঠিটার সত্যতা যাচাই করে যেন তদন্ত শুরু করা হোক। অর্থাৎ ওই যে 3 জন এসএফএল এর নাম রয়েছে তাদেরকে যেন মানে তদন্তের আয়তায় আনা হোক। আনতে তো অসুবিধা নেই, কারণ পুরোটাই জল ঘোলা রয়েছে। আর আজকে এটা সহজ হবে করা। কেন সহজ হবে বলুন তো? কারণ রত্না দেবনাথ জিতেছেন, উনি একজন এমএলএ, তাহলে এমএলএর নির্দেশে কাজ চলবে। এই যে অনেকেই বলেন না যে রত্না দেবনাথের জিতে কি হলো, এইটা হলো যে নেতা মন্ত্রীকে ফোন করতে গেলে পিএর মাধ্যমে হয়তো ফোন করতে হতো, বা যে নেতা মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে রত্না দেবনাথকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হতো, আজ তিনি এমএলএ হওয়ার জন্য সেই অ্যাপয়েন্টমেন্ট বা দুবার ফোন করতে গেলে ভাবতে হয় না। তো এটাই হয়েছে। আর যার জন্য আজকে মারাত্মক, মানে আজ থেকে 1 বছর আগেই যখন আমি জেনেছিলাম, এবং মারাত্মক বিষয় হচ্ছে যে যখন প্রাক্তন এলওপি মানে যিনি ছিলেন তৎকালীন এলওপি যিনি ছিলেন শুভেন্দু অধিকারী, তিনি যখন নিজে বলেছিলেন যে ভিজেরা রিপোর্ট পরিবর্তন হয়েছে এবং বিশ্বাসযোগ্য সূত্র থেকে তিনি জানতে পেরেছিলেন, আর তখনই বিনীত গোয়েলকে রাস্কেল পর্যন্ত বলেছিলেন। দেখুন সবটা তো খুলে বলা যায় না, কিছু তো মার্জিত রাখতে হয়, সেই কারণে তিনি যতটা পেরেছিলেন একটু চেপে বলে দিয়েছিলেন। তো আজ সেটাই কোথাও না কোথাও সত্য হচ্ছে, এবং কে জানাচ্ছে? যে ফরেন্সিক পরীক্ষাগারের প্রাক্তন কর্মী তিনি নিজেই জানিয়ে দিচ্ছেন যেটা হয়েছিল। তাহলে 4 দিন ধরে বলুন তো, পোস্টমর্টেম হয়ে যাওয়ার পর 4 দিন লেগেছিল বেলগাছিয়া পরীক্ষাগারে পাঠাতে একটা ভিজেরা স্যাম্পল। তো গন্ডগোল তো ছিল, আজ পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই গন্ডগোলের গোড়ায় কারা কারা ছিল এবং শীর্ষ মাথা জড়িত রয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং আমরা আশাবাদী, সিবিআইয়ের কাজে একদম সন্তুষ্ট নয়, আমরা এক্সপেক্ট করিনি, কিন্তু তারপরে আমরা আশাবাদী যে এসআইটি গঠন করা হয়েছিল আরজিকর তদন্তের, সেখানে পরিবর্তন করা হয়েছে, নতুন টিম গঠন করা হয়েছে, এবং তারপরেই আমাদের যে সমস্ত এক্সপেকটেশন ছিল, অর্থাৎ 3 জন আইপিএস সহ আরও 15 জনের বয়ান রেকর্ড করা হয়েছে, যেগুলো কোথাও না কোথাও আগে গাফিলতি ছিল। অর্থাৎ শ্মশানে যে সমস্ত লোকজন তাদের বক্তব্য বয়ান রেকর্ড করা, এবং বাইরে যাদেরকে বয়ান রেকর্ড করা হয়নি, মানে জাস্ট সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছিল, তাদেরও বয়ান রেকর্ড করা হয়েছে, এবং যার মাধ্যমে হাইকোর্টেও
এইবার বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য রিপোর্ট জমা পড়েছেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে যে আরজি করের অফিসার পরিবর্তন হওয়ার পর এবং নতুন এসআইটি গঠন হওয়ার পর বেশ এই তদন্তে অগ্রগতি চোখে পড়ছে, যার জন্য আপনারা দেখতে পেলেন যে ভিজেরাকে নিয়ে মারাত্মক তথ্য সামনে এসেছে। এরপর আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই যে সরকারের কেমন উদ্দেশ্য। সরকারের এই উদ্দেশ্য নিয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই, কারণ এখনো পর্যন্ত আমরা যা যা দেখছি তাতে মনে হচ্ছে যে সরকার সঠিকটাই মানুষের সামনে প্রেজেন্ট করতে চাইছেন। না হলে লাস্ট 15 বছর আগের সরকার যা যা দুর্নীতি করেছে তার ডিটেলস রিপোর্ট মানুষের সামনে তুলে ধরার কী বা দরকার ছিল। বেশ কিছু ফটো আমাদের সামনে বিচলিত করেছে এবং যার মাধ্যমে আমাদের মনের মধ্যে কোথাও না কোথাও একটা জায়গা তৈরি হয়েছে, একটা প্রশ্ন তৈরি হয়েছে। শান্তনু সেনের মতো ডাক্তারকে যখন আমরা স্টেজে দেখি তখন মনের মধ্যে কোয়েশ্চেন হয় যে এই তৃণমূলের লোকজনই হয়তো সবটা দখল করে নিল। অর্থাৎ এ তো সেই একই ফেস, তারা আনন্দের মধ্যেও রয়েছে যে একটা সময় আমরাই হব, আমরাই থাকবো, এই যে ব্যাপারগুলো। কিন্তু তারপরেও আজ আমার বলতে ভালো লাগছে যে এই ঘটনা যা ঘটছে দেখার পরেও দেখছি যে 15 বছরের দুর্নীতির যে সমস্ত ঘটনা ঘটেছে তা প্রকাশ করা হবে, পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশ করা হবে। এবং তার জন্য মানে এই পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশ করার সিদ্ধান্ত বৃহস্পতিবার দিন, যেটা আমাদের রাজ্যের মন্ত্রিসভার বৈঠক হয়েছে, সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেখানে কমিটিও গঠন করা হয়েছে। কমিটির মাথায় থাকবেন আমাদের রাজ্যের বর্তমান যিনি অর্থমন্ত্রী রয়েছেন স্বপন দাশগুপ্ত, এবং তার সাথে রয়েছেন শিল্পমন্ত্রী তাপস রায় সহ আরও 5 জন রয়েছেন এই কমিটির সদস্য, যারা প্রত্যেকটা দপ্তরের পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশ করবেন। কি রয়েছে এই শ্বেতপত্রে? অর্থাৎ মানুষ পরিষ্কারভাবে জানতে পারবে যে আগের সরকার কোন খাতে কত টাকা ইউজ করেছে, সেটা মুখে কত বলেছে, খাতায় কত লিখেছে, কত টাকা নিজের পকেটে গুজেছে এবং কোন কোন জায়গায় দুর্নীতি হয়েছে তার ডিটেলস শ্বেতপত্র প্রকাশ করা হবে। যার দাবি আমরা প্রাক্তন সরকার তৃণমূল কংগ্রেস থাকার সময়ও আমরা বলেছিলাম যে শ্বেতপত্র প্রকাশ করুন, শ্বেতপত্র প্রকাশ করুন, কিন্তু সেটা করার সাহস হয়নি। আর আজ আমরা বলছি যে সেই দিন চলে এসেছে, তদন্ত টিম তৈরি করা হয়ে গেছে, কমিটি গঠন হয়ে গেছে, এবার পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশ হবে। অর্থাৎ আরও ভান্ডা ফুটে যাবে যে তারা কোথায় কোথায় গন্ডগোল করেছে। এবার আপনাদের মাইন্ডে আসতে পারে যে কোন কোন সেগমেন্ট হতে পারে, তো সেটা একটু ক্লিয়ারলি আমি জানিয়ে দিই। এক তো হচ্ছে প্রত্যেকটা দফতর ধরে ধরে ডিটেলস রিপোর্ট প্রকাশ করা হবে। তার মধ্যে রাজ্যের সার্বিক আইন শৃঙ্খলার পরিস্থিতির যেটা হঠাৎ করে অবনতি ঘটে গেছে, বিশেষ করে তোলাবাজি, সিন্ডিকেট চক্র এবং মহিলাদের ওপর হওয়া যা অত্যাচার হয়েছে তার একটা পূর্ণাঙ্গ রিপোর্ট আমাদের সামনে তুলে ধরা হবে। সরকারি দপ্তরের পাহাড় প্রমাণ যে দুর্নীতি হয়েছে, সেটা শিক্ষা দপ্তর বলতে পারেন, পুরসভা থেকে শুরু করে সমবায় পর্যন্ত সব ক্ষেত্রেই নিয়োগ প্রক্রিয়ার যে দুর্নীতি হয়েছে তারও ডিটেলস শ্বেতপত্র আমরা দেখতে পাবো। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, যেটাকে বলা হচ্ছে বিশ্ববঙ্গ বিজনেস সামিট, সেখানে ঠিক সরকার কত টাকা খরচা করেছে এবং খাতায় ঠিক কি দেখিয়েছেন, যা ডিফারেন্স অর্থাৎ যে গ্যাপ থাকবে সেই টাকাটা গেল তো গেলই বা কোথায়, তারও ডিটেলস আমরা জানতে পারবো। ভেঙে পড়া স্বাস্থ্য পরিকাঠামো, অর্থাৎ হঠাৎ করে যে স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি কোল্যাপস করে গেছে, হঠাৎ করে এত খারাপ পরিস্থিতি কেন হবে, তো সেটারও শ্বেতপত্র আমরা দেখব যে কোথায় কোথায় দুর্নীতি হয়েছে। এই যে অভিষেক ব্যানার্জির আপনারা জানেন যে সেবাশ্রয়, এটা নিজের মধ্যে একটা দুর্নীতি ছিল। এক তো হচ্ছে দুর্নীতি করার জায়গা, সেকেন্ড হচ্ছে সরকারের টাকাকে নিয়ে বেইমানি করা, নষ্ট করা, আর থার্ড হচ্ছে যে সাধারণ মানুষের জীবনকে নিয়ে পর্যন্ত তছনছ করা। অর্থাৎ মানে এমনি লোকরা লাইন দিয়ে দাঁড়াচ্ছে, হোমিওপ্যাথির ডাক্তারকে নিয়ে আসছে। আমি হোমিওপ্যাথির ডাক্তার খারাপ সেটা বলছি না, কিন্তু হোমিওপ্যাথির ডাক্তার অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট কী করে করবে, বা অ্যালোপ্যাথি ডক্টর হোমিওপ্যাথি ট্রিটমেন্ট কী করে করবে? তাদের ছিনিমিনি খেলা, মানে কোনো জানেই না বুঝেই না, মূর্খের মতো করে একটা কিছু করলেই হলো আর টাকা কামানোর জায়গা তৈরি করলেই হলো। এই যে মেন্টালিটি, নোংরা মেন্টালিটি, ক্রিমিনাল মেন্টালিটি বলতে পারেন এই যে রয়েছে, অর্থাৎ মানুষ মরে গেলে দায় কে নেবে, এটা তো ভিজেরা রিপোর্টই চেঞ্জ করে দেয়। তো এই যে তাদের মধ্যে একটা ক্রিমিনাল মেন্টালিটি রয়েছে, তো এই যে ভেঙে পড়া স্বাস্থ্য পরিকাঠামো এইভাবে কি করে ভেঙে গেল, এত স্টাফ কম কি করে এগুলো করলো, এত কন্ট্রাকচুয়াল নিয়োগ, যারা হয়তো ঠিকভাবে প্রশিক্ষিতই নয়, মানে তাদের কোনো ঠিকঠাক হয়তো ট্রেনিংই হয়নি। মমতা ব্যানার্জি তো এই বছর হয়তো জিতে গেলে 5 বছরের জন্য এলে হয়তো 1 মাসের নার্সও তৈরি করে দিতেন। তো এই যে মেন্টালিটি, এটারও একটা শ্বেতপত্র প্রকাশ করা হবে এবং শীর্ষ স্তরের মদতে চলা যাবতীয় অব্যবস্থা এবং বেনিয়মের শ্বেতপত্র, যেটাকে বলা হচ্ছে পূর্ণাঙ্গ শ্বেতপত্র, প্রকাশ করা হবে। এটা প্রত্যেকটা সরকারের করা উচিত, জানেন তো, মানে সাধারণ মানুষের কাছে তুলে ধরা, আমরা কত কর্মী নিয়োগ করছি, কিভাবে করছি, তাদের কি কি ব্যাপার, আমাদের কোনো হয়তো রাজ্যে কোনো একটা বড় সম্মেলন চলছে বা সামিট চলছে, তার কত খরচা কি হলো, বা সেখান থেকে কোথায় কোন খাতে আমরা কত টাকা খরচা করছি, কোন দপ্তরে কত টাকা যাচ্ছে, কোথায় ইনভেস্টমেন্ট করা হয়েছে, কোন সেক্টরে ইনভেস্ট করা হয়েছে, কারা ইনভেস্টর এসেছে,
এটা ডিটেলস মানুষকে জানানো, প্রত্যেকটা বিষয় নিয়ে মানুষ ডিটেলসে জানবে, এটা প্রত্যেকটা সরকারেরই করা উচিত। বিজেপি শাসিত বেশ কিছু রাজ্যে অলরেডি শ্বেতপত্র প্রকাশ করা হয়, আর এটা আনন্দের সাথে আমরা বলছি যে আমাদের রাজ্যেও শ্বেতপত্র প্রকাশ করা হবে, যার মাধ্যমে আমাদের মনে বিন্দু মাত্র কোনো দপ্তরকে নিয়ে সন্দেহ থাকবে না। এবং এরা যে পৌরসভা থেকে শুরু করে যে পঞ্চায়েত পর্যন্ত যারা তৃণমূলের এখন নৃত্য করছেন না, যে আমরাই তো হব, আমরাই সব, তাদের জন্য বলে দিই এই তদন্ত স্টার্ট হয়েছে, একে একে সবকে ধরা হবে, একে একে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছানো হবে, প্রত্যেকে মানে মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত যারা দুর্নীতি করেছেন কাউকে ছাড়া যাবে না। হুমায়ুন কবিরকে ছাড়ছেন না তো আমরা আপনারা